উজ্জ্বল এক্সক্লুসিভ সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ক্লাস 10-এর বাংলা বিষয় থেকে যে টেস্ট পরীক্ষা হবে তোমাদের এবং যে ফাইনাল 2024 সালে তার আমি সাজেশন দিয়ে দিচ্ছি। প্রশ্ন উত্তর সহকারে আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এবং কিছু কিছু প্রশ্ন আমি আলাদা দিয়েছি যেগুলোর উত্তর আমি তোমাদের পরে দিয়ে দেবো। তোমরা আগে এই সাজেশনগুলো তোমরা ফলো করো। তোমাদের প্রথমে দেখো প্রশ্ন আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে। প্রথম প্রশ্ন যে আমরা ভিখারি 12 মাস কথাটি তাৎপর্য লেখো। উত্তর কীভাবে লিখবে দেখো, আলোচ্য অংশটি শঙ্খ ঘোষে রচিত জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। তারপরে প্যারা চেঞ্জ করে তোমরা লিখবে যে স্বাধীনতার পর থেকে ভারতের অর্থনীতি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বিশ্বায়নের ফলে মুক্ত বাজারে অর্থনীতি ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকেও দুর্বল করে দিয়েছে। একদিকে বিদেশের কাছে ভারতের বিপুল ঋণ, অন্যদিকে বিদেশি দ্রব্য ভোগ করায় ভারতবাসীকে ভিখারিতে পরিণত করেছে। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, আমাদের মাথায় বোমারু। প্রথম প্রশ্ন, বোমারু বলতে কী বোঝানো হয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আমাদের মাথায় বোমারু কেন? প্রথম প্রশ্নের উত্তর দেখো, বোমারু কথার অর্থ যে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়। এখানে যুদ্ধ বিমানকে বোমারু বলা হয়েছে। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর লিখবে যে ক্ষমতার লোভে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি নিজেদের ক্ষমতা দখলের জন্য দুর্বল দেশগুলোর উপরে বোমারু বিমানের সাহায্যে বোম নিক্ষেপ করে, তাই বলা হয়েছে যে আমাদের মাথার উপরে বোমারু বিমান। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি কি? দ্বিতীয় প্রশ্ন, কাদের পায়ে পায়ে কেন হিমানি বাঁধ? প্রথম প্রশ্ন উত্তর লিখবে এভাবে যে হিমানি কথার অর্থ বরফ। পর্বতের গায়ে জমে থাকা বরফকে হিমানি বলা হয়। এবার দ্বিতীয় প্রশ্ন উত্তর প্যারা চেঞ্জ করে লিখবে পাহাড়ি এলাকায় যখন বরফ পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, যাতায়াতের অসুবিধা হয়। ঠিক তেমনি সাম্রাজ্যবাদী শাসক যুদ্ধের জন্য সাধারণ মানুষের জীবনকে উদ্বাস্তু করে তোলে এবং সুস্থ স্বাভাবিক জীবনে এনে দেয় বাধা, তাই সাধারণ মানুষদের পায়ে হিমানির বাঁধের কথা বলা হয়েছে। এবার 4 নম্বর প্রশ্ন উত্তর দেখো, আমাদের ইতিহাস নেই কথাটির তাৎপর্য লেখো। উত্তর হবে শঙ্খ ঘোষে রচিত আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় শ্রমজীবী সাধারণ মানুষদের ইতিহাস না থাকার কথা এখানে বলা হয়েছে। এখানে সাধারণ মানুষদের ইতিহাস না থাকার কারণ অত্যাচারী, পররাজ্য লোলুপ, যুদ্ধবাজ, ক্ষমতাশালী ব্যক্তিদের ইতিহাসে তাদের কোনো কথা লেখা থাকে না, কিন্তু সাধারণ মানুষদের তাই কোনো ইতিহাস থাকে না। এবার দেখো, উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে ভারতবর্ষের ইতিহাস হচ্ছে নিশ্চিতকালের একটা দুঃস্বপ্নের কাহিনী, যেখানে সাধারণ মানুষের কোনো কথা নেই। যারা মারামারি ঘন ঘন করছে তাদের কথাই বলা হয়েছে। তাই কবি বলেছেন যে সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। এবার আফ্রিকা থেকে দেখো তোমাদের কি কি পড়তে হবে। প্রথমে একটা লাইন তুলে প্রশ্ন হয়েছে এলো মানুষ ধরার দল। এটা কোটেশনের মধ্যে রেখে প্রথম প্রশ্ন, মানুষ ধরার দল বলতে কবি কাদের বুঝিয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, তাদের স্বরূপ লেখো। উত্তর লিখবে আলোচ্য অংশটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। মানুষ ধরার দল বলতে কবি এখানে ইউরোপীয় ফ্যাসিস্ট শক্তিকে বুঝিয়েছেন। এরপরে লিখবে আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাম্রাজ্যবাদী ও ঔপনিবেশিক শক্তির কথা বলেছেন। সুসভ্য সংস্কৃতি পরায়ণ ইউরোপীয় শক্তির হাতে আফ্রিকার নিগৃহীত হওয়ার ঘটনায় বিশ্বকবি মর্মাহত হন। সভ্যতার মুখোশধারী এই নির্লজ্জ নরপিশাচেরা আফ্রিকার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। আফ্রিকার কৃষ্ণাঙ্গ অধিবাসীদের এরা বন্দি করে কৃতদাসে পরিণত করে। এবার আফ্রিকার 2 নম্বর প্রশ্ন দেখো, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো। এই লাইনটা তুলে প্রশ্ন হয়েছে উদ্ধৃতাংশটির অর্থ লেখো। এরপরে 3 নম্বর প্রশ্ন, বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায়, কে কাকে বাঁধে? উদ্ধৃতাংশটির তাৎপর্য লেখো। এবার আফ্রিকা থেকে বড় প্রশ্ন পড়বে এসো যুগান্তরের কবি। যুগান্তরের কবি বলতে কি বোঝানো হয়েছে? তাৎপর্য লেখো। এবার অভিষেক থেকে দেখো পড়বে মান 2 এবং 3-এর। প্রথম প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতাকে তিনি কোন প্রসঙ্গে কোন প্রশ্নের উত্তরে কি বলেছিলেন? দ্বিতীয় প্রশ্ন, ঘোচাবো এই অপবাদ বোধি রিপুকুলে। লাইন তুলে প্রশ্ন হয়েছে কিসের অপবাদ? দ্বিতীয় প্রশ্ন, রিপুকুল বলতে কাদের বোঝানো হয়েছে?
বক্তা কিভাবে অপবাদ ঘোচাতে চেয়েছেন। এবার 3 নম্বর প্রশ্ন, সাজিলা রথীন্দ্রোৎসব। রথীন্দ্রোৎসবকে তিনি কেমনভাবে সাজলেন। 4 নম্বর প্রশ্ন, হৈমবতী সুত যথা নাসিতে মহাসুর। হৈমবতী সুতকে। এবং 2 নম্বর প্রশ্ন, পৌরাণিক আখ্যানটি লেখো, মানে পৌরাণিক যে কাহিনী সেটা লিখতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, কে কবে শুনেছে লোকমরি পুনঃবাচে। যে লোক মরে আবার যে বেঁচে যায়, এটা কে মানে কবে শুনেছে, এটা লাইন তুলে প্রশ্ন হয়েছে। যে প্রথম প্রশ্ন, এটি কার উক্তি, মানে কে বলেছে এটা। দ্বিতীয় প্রশ্ন, তার এ হতাশার কারণ কি, মানে তিনি যে হতাশা হয়েছে সেই কারণটা লিখতে হবে। অভিষেক কবিতা থেকে আমি একটা মাত্র তোমাদের বড় প্রশ্ন দিয়েছি, সেটা হচ্ছে ইন্দ্রজিতের চরিত্র সম্বন্ধে লেখো। এবার তোমরা সিন্ধু তীরে কবিতা থেকে কি কি প্রশ্ন পড়বে দেখো। মান এবং 2 এবং 3 আগে দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন। এটা লাইন তুললে প্রশ্ন, প্রথম প্রশ্ন হয়েছে পঞ্চকন্যা কারা। দ্বিতীয় প্রশ্ন, তারা কেন অচেতন ছিলেন। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, ইন্দ্র সাপে বিদ্যাধরী। এটা লাইন তুলে এখান থেকে প্রশ্ন হয়েছে কে কাকে বিদ্যাধরী বলে অনুমান করেছেন। তার সঙ্গে প্রশ্ন আছে 2 নম্বর, কেন এ অনুমান। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, পদ্মা নামে গুণজুতা। প্রথম প্রশ্ন, পদ্মা কে। দ্বিতীয় প্রশ্ন, তাকে গুণবতী বলা হয়েছে কেন। এবার 4 নম্বর প্রশ্ন দেখো, দিব্যপুরী সমুদ্র মাঝার। কোন পুরীকে দিব্য বলা হয়েছে। এর সঙ্গে দ্বিতীয় প্রশ্ন আছে দিব্যপুরী বলার কারণ কি। এরপরে রচনাধর্মী একটা প্রশ্ন পড়বে, সিন্ধু তীরে কবিতার মূল চরিত্র পদ্মাবতী ও পদ্মার পরিচয় লেখো। এখান থেকে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। নূতনের কেতন কি এবং অংশটির তাৎপর্য লেখো। এবার দেখো প্রলয় উল্লাস থেকে তোমরা কি কি পড়বে। সবার প্রথমে মান 5 অর্থাৎ বড় প্রশ্নগুলো এখান থেকে খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, দেবতা বাধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। প্রথম প্রশ্ন, এখানে দেবতা কিভাবে বাধা পড়ে আছে। দ্বিতীয় প্রশ্ন, পাষাণ স্তূপ বলতে কি বোঝানো হয়েছে। এরই সঙ্গে লিখবে আরেকটা প্রশ্ন আছে দেখো, অংশটির তাৎপর্য লেখো। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, তোরা সব জয়ধ্বনি কর। এটা লাইন, এই লাইনটা তুলে কোটেশনের মধ্যে রেখে প্রথম প্রশ্ন হয়েছে এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, তারা কেন কাদের জয়ধ্বনি করবে। এবার দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা থেকে তোমরা কি কি পড়বে। প্রথম প্রশ্ন, যে অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়ে। অস্ত্র কি, কবি অস্ত্রকে ফেলতে বলেছেন কেন। দ্বিতীয় প্রশ্ন, বর্ম খুলে দেখো আদুর গায়ে। এটা কোটেশনের মধ্যে রেখে লাইনটা। এবার প্রশ্ন হয়েছে, প্রথম প্রশ্ন, আদুর শব্দটির অর্থ কী। দ্বিতীয় প্রশ্ন, কে বর্ম পরে আছে। তৃতীয় প্রশ্ন, কবি তাকে বর্ম খুলে আদুর গায়ে দেখতে বলেছেন কেন। এবার দেখো হারিয়ে যাওয়া কালিকলম থেকে তোমরা পড়বে। প্রথমে দেখো এগুলো সব 2-3 প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। এটা কোটেশনের মধ্যে রেখে লাইনটা প্রথম প্রশ্ন হয়েছে কারা কালি তৈরি করতেন। দ্বিতীয় প্রশ্ন, তারা কিভাবে কালি তৈরি করতেন। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হয় লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট। এটা কোটেশনের মধ্যে রেখে লাইনটা প্রথম প্রশ্ন হয়েছে লিপিকুশলীদের কাজ কি ছিল। দ্বিতীয় প্রশ্ন, তাদের সম্পর্কে লেখো। এরপরে তোমরা জ্ঞানচক্র থেকে তোমরা পড়বে যে প্রথম প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অলৌকিক ঘটনাটি কি সেটা লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন দেখো, রত্নের মূল্য জহুরির কাছেই। প্রথম প্রশ্ন, রত্ন ও জহুরি বলতে কি বোঝানো হয়েছে। তার সঙ্গে দ্বিতীয় প্রশ্ন, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এবার রচনাধর্মী প্রশ্ন জ্ঞানচক্র থেকে পড়বে একটাই প্রশ্ন, তপনের চরিত্র লেখো। এবার বহুরূপী গল্প থেকে তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস। এটা লাইনের মধ্যে তুলে কোটেশনের মধ্যে রেখে প্রথম প্রশ্ন, কোন জিনিসের কথা বলা হয়েছে। এর সঙ্গে দ্বিতীয় প্রশ্ন, দুর্লভ জিনিসটি কী। এরপরে 2 নম্বর প্রশ্ন, চমকে উঠলেন জগদীশবাবু। এটা কোটেশনের মধ্যে রেখে লাইনটা প্রথম প্রশ্ন হয়েছে জগদীশবাবুর পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, তার চমকে ওঠার কারণ কি। এবার রচনাধর্মী প্রশ্ন পড়বে, হরিদার জীবনে একটি নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্যের বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন, হরিদার চরিত্র সম্বন্ধে যা জানো লেখো। আমি যে সমস্ত সাজেশনগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো। তোমরা এই প্রশ্ন থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে। আর যারা নতুন আমার চ্যানেলে তাদের বলি তোমরা আমার চ্যানেলটিকে সবার প্রথমে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট অবশ্যই করো।
তোমাদের ভালো রেজাল্টের জন্য আমি সবসময় তোমাদের পাশে থাকব। এরপরে দেখো পথের দাবি গল্প থেকে তোমরা কি কি প্রশ্ন পড়বে। সবার প্রথমে 1 নাম্বার, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। এটি কোটেশনের মধ্যে লাইনটা রেখে প্রথম প্রশ্ন হয়েছে বাবুকে। দ্বিতীয় প্রশ্ন, তার সাজ সজ্জার পরিচয় দাও। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, দেখি তোমার ট্যাকে ও পকেটে কী আছে। এটা কোটেশনের মধ্যে লাইনটা রেখে প্রশ্ন। প্রথম প্রশ্ন, তার কাছ থেকে কি কি জিনিস পাওয়া গেছে, এটুকুই প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চরিত্র। এটা বড় প্রশ্ন, কিন্তু প্রত্যেকটাই বড় প্রশ্ন দিলাম, ভালো করে তোমরা পড়বে। এরপরে দেখো অদল বদল থেকে তোমরা কি কি পড়বে। প্রথম প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এটা এই লাইনটা তুলে কোটেশনের মধ্যে রেখে প্রথম প্রশ্ন হয়েছে 1 নাম্বার, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। 2 নম্বর প্রশ্ন, ওর সাথেই কাকে কিভাবে শেখানো হয়েছে। এবার অদল বদল থেকে রচনাধর্মী প্রশ্ন পড়বে, 2টো প্রশ্ন মাত্র। প্রথম প্রশ্ন, অদল বদল গল্পে হিন্দু মুসলিম পারস্পরিক সম্প্রীতির যে পরিচয় পাওয়া যায় তা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, অদল বদল গল্পে অমৃতের চরিত্র, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে নদীর বিদ্রোহ থেকে পড়বে। প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী হয়ে ওঠার কারণ কি। 2 নম্বর প্রশ্ন পড়বে, নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। নদের চাঁদের এরূপ অবস্থা কখন হয়েছিল, তারপর সে কি করেছিল। এরপরে প্রশ্ন দেখো, মান 5 রচনাধর্মী, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। এবার অসুখী থেকে তোমরা পড়বে। প্রথম প্রশ্ন, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। এই পঙ্ক্তিতে নিশ্চিহ্ন জীবনের যে চিত্র ফুটে উঠেছে তা লেখো। 2 নম্বর প্রশ্ন, শান্ত হলুদ দেবতারা এতদিন কি করছিলেন, তাদের কীরূপ পরিণতি হয়েছিল, তাদের এই পরিণতি সমাজের কোন দিকটি তুলে ধরে। এই 2টো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অসুখী থেকে। এরপরে তোমরা পড়বে 3 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না, মেয়েটির পরিচয় দাও। তার মৃত্যু না হওয়ার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, তারপর যুদ্ধ এলো, কোন ঘটনার পর যুদ্ধ এলো। 2 নম্বর প্রশ্ন, যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল। এবার তোমরা সিরাজদৌল্লা নাটক থেকে তোমরা পড়বে। সবার প্রথমে 2 এবং 3 মানের, এগুলো ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন দেখো, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কে কাকে কেন দরবার ত্যাগ করতে বলেন। দ্বিতীয় প্রশ্ন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে। তার সাথে পড়বে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন। তোমাদের আবারও বলছি, প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে তোমরা পড়াশোনা করো এবং তোমরা দেখবে তোমাদের এই প্রশ্নগুলো সব কমন পাবে এবং তোমরা ভালো রেজাল্ট করবেই করবে। তাই আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। এরপরে তোমরা সিরাজদৌল্লা নাটক থেকে যে রচনাধর্মী প্রশ্ন পড়বে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো তোমাদেরকে দিয়েছি 3টা মাত্র প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে একটা ফাইনাল 2024 সালে আসছে, এটা তোমরা 100% কমন পাচ্ছ। প্রথম প্রশ্ন দেখো, হয় সিরাজের চরিত্র আসবে, নাহলে মির্জাফর, নাহলে লুৎফা। এই 3টা প্রশ্ন কখনোই তোমরা ছাড়বে না। তাহলে এই হলো তোমাদের 2024 সালের বাংলার সাজেশান। তোমরা এখন থেকে পড়তে শুরু করো, এই সাজেশান ফলো করো, দেখো তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে। এর মধ্যে সাজেশানের মধ্যে তোমাদের টেস্ট এবং প্লাস 2024 সালের ফাইনালের সাজেশান তোমাদেরকে দিয়ে দিলাম আজকে। সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।